দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে আজ আমরা যে প্রশ্নটা আলোচনা করব, পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলো কি কি। তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্য মানে একটি অঞ্চল থেকে অন্য অঞ্চলে ভিন্ন ভিন্ন। এর কারণগুলো যদি আলোচনা করা হয়, তাহলে ফার্স্ট যে কারণটা আসবে সেইটা হবে তোমার অক্ষাংশ। ফার্স্ট যে কারণটা আসবে কি হবে? অক্ষাংশ। তাহলে অক্ষাংশ কি ব্যাখ্যা করবে? তাহলে পৃথিবী পৃষ্ঠ, যে পৃথিবী যদি আঁকা হয়, ধরো আর এদিকে সূর্য আমি আঁকি। আমরা কি জানি? সূর্যরশ্মি নিরক্ষীয় অঞ্চলে লম্বভাবে কিরণ দেয়। যত নিরক্ষরেখা থেকে মেরুর দিকে যাবে সূর্যরশ্মির পরিমাণ কি হবে? তির্যক। তাহলে সূর্যরশ্মির পরিমাণ তির্যক থেকে অতি তির্যকভাবে পড়তে থাকে। ওই দিকটা একই। তাহলে সূর্যরশ্মি নিরক্ষরেখার ওপরে লম্বভাবে কিরণ দেয় এবং যত নিরক্ষরেখা থেকে মেরুর দিকে যাবে তত তাপমাত্রার পরিমাণ কি হবে? কেন কম হবে? কারণ সূর্যরশ্মি নিরক্ষরেখা মেরুর দিকে তির্যক থেকে অতি তির্যকভাবে পড়ে। লম্বভাবে পড়লে অল্প বায়ুস্তর ভেদ করে একটি অল্প স্থানের মধ্যে সূর্যরশ্মি পড়ে, সেখানে তাপমাত্রা কি হয়? বেশি হয়। আর তির্যকভাবে পড়লে এলাকাটা বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ, আর বায়ুস্তরের পরিমাণটা কি হচ্ছে? অনেকটা ভেদ করে আসতে হচ্ছে। তাহলে এলাকা বেশি হওয়ার জন্য আলোটা বেশি পরিমাণ ছড়িয়ে ছিটিয়ে পড়ে, সেখানে তাপমাত্রার পরিমাণ কি হয়? আরো কম হয়। তাহলে তির্যক থেকে অতি তির্যকে আরো বেশি এলাকা যদি ছড়িয়ে পড়ে, সেখানে তাপমাত্রা কি হয়? কম হয়। তাহলে নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাবে তাপমাত্রা কি হবে? কমতে থাকবে। কত করে কমবে? 1 ডিগ্রি অক্ষাংশের ব্যবধানে 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কি হয়? কমতে থাকে। সেই জন্যে কলকাতা আর যদি নরওয়ে, দুটো, কলকাতা হচ্ছে ভারতের একটি, আর নরওয়ে যদি দেশে ভরা হয়, তাহলে কলকাতার তুলনায় নরওয়ে আরো উত্তর দিকে অবস্থিত। তাহলে কলকাতার তাপমাত্রা কি অনেক বেশি হবে কার তুলনায়? নরওয়ে। তা নরওয়ের তাপমাত্রা কেন কম হবে? কারণ 1 ডিগ্রি অন্তর্গত 0.28 সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়, সেখানে কলকাতার উত্তর দিকে অনেক 70 ডিগ্রি উত্তর দিকে অবস্থিত পায়। 70 ডিগ্রি তাপমাত্রা কি হয়? নরওয়ের তাপমাত্রা কলকাতার তুলনায় অনেক কম হয়। 2 নম্বর যদি পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট হচ্ছে উচ্চতা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি? উচ্চতা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে উচ্চতা। উচ্চতা যদি আমি আগে বললাম, এবারে এই অংশ ধরো 0, এটা 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, এটা 4 কিলোমিটার। তাহলে এটা হচ্ছে উচ্চতা কিমিতে। এটা উচ্চতা কিসে? কিমিতে। উচ্চতা 2 নম্বর সাথে উচ্চতার সাথে সম্পর্ক বার করতে হবে। তাহলে ভূপৃষ্ঠের উচ্চতা প্রতি 1 কিলোমিটার যদি বৃদ্ধি পায়, তাপমাত্রা হ্রাস পায় কত? 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারে 1 কিমি যদি ওপর দিকে ওঠা যায়, উচ্চতা বৃদ্ধির সাথে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কি হয়? হ্রাস পায়। একে উষ্ণতার স্বাভাবিক হ্রাসের হার বা ইংলিশে বলা হয় নর্মাল ল্যাপস রেট বলা হয়। তাহলে তুমি যে ছবিটা আঁকতে হবে, তাহলে প্রথমে সমুদ্র লেভেলে 26.4 ডিগ্রি সেন্টিগ্রেড করবে। কেন করবে? কারণ 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়। তাহলে বিয়োগ করতে কি হবে? সুবিধা হবে। 6.4 বিয়োগ করলে পরেরটা হবে তোমার 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে আবার কি করতে হবে? 6.4 ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতা আবার হ্রাস পাবে। তাহলে 6 বাদ গেলে 20 থেকে 14, আর এখানে আছে তাহলে 13.6 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি হবে? প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধি হলে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেডে উষ্ণতা হ্রাস পায়। একে বলা হয় উষ্ণতা স্বাভাবিক হ্রাসের হার। সেই জন্যে সমভূমি অঞ্চল
তুলনায় মালভূমি বা পার্বত্য বা পাহাড় এলাকা যায় তাপমাত্রা কি হয় অটোমেটিক কি হয় কমে যায়। এখানে শিলিগুড়ি হচ্ছে সমভূমিতে অবস্থিত। যে দার্জিলিং বেড়াতে যায় শিলিগুড়ির তুলনায় দার্জিলিং এর তাপমাত্রা অনেক কি হয় শিলিগুড়ির তুলনায় অনেক কম হয়, কারণ দার্জিলিংটা উচ্চতা, শিলিগুড়ির তুলনায় উচ্চতা অনেকটা উঁচুতে অবস্থিত, সেই জন্য তাপমাত্রা কি হয় কম হয়। 3 নম্বর, জলভাগ ও স্থলভাগের বন্টন। জলভাগ ও স্থলভাগের বন্টন, তাহলে জলভাগের কি বৈশিষ্ট্য? জলভাগ হচ্ছে ধীরে ধীরে উষ্ণ হবে আর ধীরে ধীরে ঠান্ডা হবে। আর স্থলভাগের কি বৈশিষ্ট্য? খুব দ্রুত উষ্ণ হবে আর খুব দ্রুত কি হবে শীতল হবে। একটি নির্দিষ্ট সময়ে জলভাগে যে পরিমাণ সূর্যরশ্মি পড়লো, স্থলভাগে যদি সেই পরিমাণ সূর্যরশ্মি পড়ে তার 3 গুণ বেশি উষ্ণ হয়ে যায়। তাহলে একটি নির্দিষ্ট সময়ে জলভাগেও যে পরিমাণ সূর্যরশ্মি পড়লো, স্থলভাগেও যদি সেই পরিমাণ সূর্যরশ্মি পড়ে, তাহলে জলভাগের তুলনায় স্থলভাগ কি হবে 3 গুণ বেশি উষ্ণ হয়ে যাবে। সেই জন্যে কোনো উপকূলবর্তী অংশে যদি স্থলভাগ এবং জলভাগ থাকে, তাহলে উপকূলবর্তী অংশে যে স্থলভাগ এবং জলভাগে থাকার কারণে, স্থলভাগে যদি হয় বা দেশের ভিতরে স্থলভাগ, সেই অংশে খুব কি দেখা যাবে চরম ভাপাপন্ন জলবায়ু লক্ষ্য করা যাবে। চরম ভাপাপন্ন জলবায়ু তোমার শীত এবং গ্রীষ্মকালের পরিপ্রেক্ষিতে চরম ভাপাপন্ন জলবায়ু তোমার লক্ষ্য করা যাবে। অপরদিকে যদি উপকূলবর্তী অংশে হয়, সেখানে কি লক্ষ্য করা, উপকূলবর্তী অংশে তোমার জলভাগ এবং স্থলভাগের পার্থক্য করার জন্য সেখানে সমভাপাপন্ন জলবায়ু তোমার লক্ষ্য করা যাবে। কেন লক্ষ্য করা যাবে? কি বললাম, জলভাগ এবং স্থলভাগের একই সময় যদি পড়ে তাপমাত্রা স্থলভাগ হচ্ছে জলভাগের তুলনায় 3 গুণ বেশি উষ্ণ হয়ে যায়। সেই জন্য যে পুরীর তুলনায় নাগপুর, মধ্যপ্রদেশের নাগপুর, তাহলে পুরী হচ্ছে উপকূলবর্তী অংশে অবস্থিত, সেখানে সমভাবাপন্ন জলবায়ু, তাপমাত্রার পার্থক্য যেমন হবে না। অপরদিকে নাগপুর বলো মধ্যপ্রদেশের ভিতরের অংশ যদি রাজ্য বলা হয় বা পশ্চিমবঙ্গের তুলনায় মধ্যপ্রদেশ অংশ হয়, সেখানে কি হবে ভিতরে যেহেতু উপকূলবর্তী অংশ ছাড়া রাজ্য মধ্যপ্রদেশ ভিতরের দিকে অবস্থিত, সেখানে মধ্যপ্রদেশ বলো দিল্লি বলো এই সমস্ত অংশে কি হবে শীত এবং গ্রীষ্মের ব্যবধানে সেখানে চরম ভাবাপন্ন জলবায়ু লক্ষ্য করতে পারবে। অপরদিকে মুম্বাই, চেন্নাই, পুরী এই সমস্ত উপকূলবর্তী অংশে অবস্থিত হওয়ার জন্য সেখানে সমভাবাপন্ন জলবায়ু লক্ষ্য করা যাবে। 4 নম্বর তোমার হচ্ছে বায়ু প্রবাহ। 4 নম্বর কি বায়ু প্রবাহ। তাহলে বায়ু প্রবাহ ব্যাখ্যা করতে, বায়ু প্রবাহ 2 প্রকৃতির, একটা হচ্ছে কি উষ্ণ আর একটা হচ্ছে শীতল। এই দুটো পড়লেই তোমার হয়ে যাবে। তাহলে বায়ু প্রবাহ 2 প্রকৃতির, একটা উষ্ণ বায়ু প্রবাহ একটা শীতল বায়ু প্রবাহ। তাহলে আমরা ধরেই নিই যে সকল অঞ্চলের ওপর বা যে অঞ্চলের ওপর দিয়ে উষ্ণ বায়ু প্রবাহিত হয় সেখানে কি হবে তাপমাত্রা কি হবে বেড়ে যাবে। অপরদিকে যে সকল অঞ্চলের ওপর দিকে তোমার শীতল বায়ু প্রবাহ প্রবাহিত হবে সেখানে তাপমাত্রা কি হবে অটোমেটিক কি হবে কমে যাবে। তাহলে উষ্ণ বায়ু প্রবাহ কোনো অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হলে সেই অঞ্চলের তাপমাত্রা বেড়ে যায়। এবার একটা উদাহরণ দিতে হবে। আমাদের গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারত, রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব অংশে কি হয় লু প্রবাহিত হয়। লু প্রবাহিত হওয়ার সময় সেই অঞ্চলে যে অঞ্চলে প্রবাহিত হয় সেই অঞ্চলের তাপমাত্রা 5 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কি হয় অটোমেটিক বেড়ে যায়। অপরদিক দিয়ে শীতল বায়ু প্রবাহ কোনো স্থান দিয়ে প্রবাহিত সেই অঞ্চলের তাপমাত্রা কি হয়ে যাবে কমে যাবে। তার একটা উদাহরণ দিতে হবে, শীতল মেরু অঞ্চলে যখন মেরু বায়ু প্রবাহিত হয় তার প্রভাবে কি হয় সেই অঞ্চলে শীতকালে ব্লিজার্ড, তুষার যে ঝড় তোমার শীতকালে লক্ষ্য করা যায়। মেরু অঞ্চলে শীতল বায়ু প্রবাহিত হয় কোনো অঞ্চলের উপর দিয়ে, তখন তোমার সেই অঞ্চলে তুষার যে ঝড় তার প্রভাবে তাপমাত্রা অনেকাংশে কি কমিয়ে দেয়। 5 হচ্ছে সমুদ্র স্রোত। 5 হচ্ছে সমুদ্র স্রোত। সেই সমুদ্র স্রোতকে একইভাবে 2টো ভাগে ভাগ করবে সমুদ্র স্রোতকে, একটা হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোত আর একটা হচ্ছে শীতল সমুদ্র স্রোত। আর সমুদ্র স্রোতকে 2টো, যে অঞ্চলের উপর দিয়ে উষ্ণ সমুদ্র স্রোত বয়ে যাবে বা যে উপকূলবর্তী অংশের পাশ দিয়ে উষ্ণ সমুদ্র স্রোত বয়ে যাবে সেই অংশের তাপমাত্রা কি হবে বেশি হবে, আর যে কোনো অঞ্চলের উপর দিয়ে শীতল সমুদ্র স্রোত বয়ে যায় সেই অংশের তাপমাত্রা কি হবে কম হবে। এবার একটা এক্সাম্পল দিতে হবে, যদি উত্তর আটলান্টিক মহাসাগরে উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে নরওয়ে এবং ব্রিটিশ দ্বীপপুঞ্জ আছে সেই অংশে
নরওয়ে এবং ব্রিটিশ দ্বীপপুঞ্জ অংশে কি হয়, উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে তাপমাত্রা কি হয়, বেড়ে যায়। অপরদিকে শীতল ল্যাব্রাডর স্রোত প্রবাহিত হওয়ার ফলে কোথায়, উত্তরা কানাডা এবং উত্তর আমেরিকার তোমার পূর্ব প্রান্তে প্রবাহিত হওয়ার ফলে সেই অংশের তাপমাত্রা কি হয়। নম্বর হচ্ছে ভূমির ঢাল। ভূমির ঢাল নিরক্ষরেখার দিকে হলে সূর্যরশ্মি সোজাভাবে পড়ে, ফলে উষ্ণতা বেশি হয়। আর ভূমির ঢাল নিরক্ষরেখার বিপরীত দিকে অর্থাৎ মেরুর দিকে হলে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে। সেখানে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের পরিপ্রেক্ষিতে আমি করা হয়, যদি এটা কোনো ভূমির আমি ঢাল আর এইটা এঁকেছি, তাহলে এইটা হচ্ছে তোমার দক্ষিণ গোলার্ধে আর এইটা যদি উত্তর গোলার্ধে ধরা হয়, তাহলে উত্তর গোলার্ধে অবস্থিত কোনো ভূমি পাহাড় বা পর্বতের কোন দিকে, তাহলে কোন দিকে বেশি সূর্যরশ্মি পড়ে, দক্ষিণ দিকে। উত্তর গোলার্ধ তাহলে এদিকটা উত্তর দিক আর এদিকটা কোন দিক, দক্ষিণ দিক। তাহলে সূর্যরশ্মি কোন ঢালে বেশি পরিমাণে পড়ে, দক্ষিণ ঢালে। আবার দক্ষিণ গোলার্ধে যদি ধরা হয়, দক্ষিণ গোলার্ধে তাহলে কোন দিকটা হবে, এইটা তোমার দক্ষিণ দিক আর এইটা কি হবে, উত্তর দিক। তাহলে দক্ষিণ গোলার্ধের উত্তর ঢালে বেশি পরিমাণ সূর্যরশ্মি পড়ে। তাহলে উত্তর গোলার্ধে যদি ধরা হয়, উত্তর গোলার্ধের দক্ষিণ ঢালে বেশি পরিমাণ সূর্যরশ্মি পড়ে, আর দক্ষিণ গোলার্ধে উত্তর দিকে ঢালে মানে উত্তর ঢালে বেশি পরিমাণ সূর্যরশ্মি পড়ে। সেই জন্য উত্তর ঢালে সূর্যরশ্মি পড়ে বলে গাছপালা, কৃষিকাজ, মানুষের বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়। অপরদিকে সূর্যরশ্মি বিপরীত দিকে তির্যকভাবে পড়ার জন্য, তির্যক থেকে অতি তির্যকভাবে পড়ার জন্য দক্ষিণ ঢালে ঠান্ডা বা শৈত্যপ্রবাহ বা বরফাবৃত তোমার লক্ষ্য করা যায়। যেটা সেই জন্য হিমালয়ের উত্তর ঢালে বরফাবৃত, হিমালয়ের দক্ষিণ ঢালে তোমার গাছপালা, মনুষ্য পরিবেশ এবং বিভিন্ন নদী তোমার সৃষ্টি হয়েছে। 7 নম্বরের সাথে কি হচ্ছে, স্বাভাবিক উদ্ভিদ। সাত নম্বর হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদে কি বলবে, অধিক পরিমাণে, তাহলে কোনো অংশে যদি দুটো চিত্র, এখানে ধরো স্বাভাবিক গাছপালা আবৃত আর এখানে কোনো গাছপালা নেই, ফাঁকা বা খুবই কম, তাহলে যে অংশে গাছপালা দ্বারা আবৃত তাহলে সেই অংশে সূর্যরশ্মি কি হবে, যদি পড়ে আর এখানে গাছপালা নেই, সূর্যরশ্মি দুটি স্থানের মধ্যে পড়ছে, তাহলে অধিক পরিমাণে যদি স্বাভাবিক উদ্ভিদ থাকে সেইখানে বেশি পরিমাণে স্বাভাবিক উদ্ভিদ কি হবে, সূর্যরশ্মি শোষণ করবে। সূর্যরশ্মি শোষণ করলে সেই অংশের তাপমাত্রা কি হবে, কম হবে। আর সূর্যরশ্মি পড়ার ফলে এই গাছ দিয়ে বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে বা বাষ্পমোচন প্রক্রিয়ার মাধ্যমে বাতাসে কি হবে, জলীয় বাষ্প ত্যাগ করবে এবং ত্যাগ করার ফলে সেই স্থানে তোমার বৃষ্টিপাত সংঘটিত হবে স্বাভাবিকভাবে, তাহলে তাপমাত্রা কম হবে। তাহলে যেখানে স্বাভাবিক উদ্ভিদ আছে সেখানে তাপমাত্রা কি হবে, কম হবে। কেন কম হবে, বাষ্পীভবন বা বাষ্পমোচন প্রক্রিয়ার দ্বারা কি হবে, জলীয় বাষ্প অতিরিক্ত বায়ুতে ত্যাগ করবে বাতাসে, তাহলে সেই অংশে পরবর্তীকালে বৃষ্টিপাত ঘটিয়ে কি হবে, সেই অংশে তাপমাত্রা কম হবে। অপরদিকে যে অংশে তোমার গাছপালা নাই মানে মরু অঞ্চলে গাছপালা না থাকার জন্য সেখানে কি হবে, তাপমাত্রা কি হবে, অটোমেটিক ভাবে ভূপৃষ্ঠে পড়বে, সেই অংশের তাপমাত্রা কি হবে, বৃদ্ধি করবে। সেখানে উদ্ভিদ শূন্য অঞ্চলগুলোতে তাপমাত্রা কি হয়, বেশি, যেমন রাজস্থানের থর মরুভূমি অঞ্চলের তাপমাত্রা অনেকটাই বেশি, আবার যে নিরক্ষীয় অঞ্চলে গাছপালা বেশি থাকার জন্য সেই অংশের তাপমাত্রা অনেকটাই কম হয়। 8 নম্বর তোমার হচ্ছে তোমার মেঘাচ্ছন্নতা। আট নম্বর হচ্ছে তাহলে মেঘাচ্ছন্নতা। আকাশে মেঘের আবরণ পৃথিবীর ওপরে কম্বলের মতো কাজ করে। তাহলে আকাশে যদি দুটো পাশাপাশি আমি আঁকি, এইটা হচ্ছে মেঘাচ্ছন্নতা, মেঘযুক্ত একটা আকাশ, আর এটা হচ্ছে পরিষ্কার আকাশ। দিনের বেলায় সূর্যরশ্মি যে পরিমাণ গ্রহণ করলো, রাত্রিবেলা সেই দীর্ঘায়িত তরঙ্গযুক্ত সূর্যরশ্মি আবার মহাশূন্যে ফিরে যেয়ে পৃথিবীর তাপমাত্রা ভারসাম্য বজায় রাখে। অপরদিকে দিনের বেলা বা রাত্রিবেলা যে পরিমাণ সূর্যরশ্মি তোমার গ্রহণ করলো সেই পরিমাণ মহাশূন্যে আবার ফিরে গেল। কিন্তু মেঘাচ্ছন্ন দিন বা রাত্রি থাকলে ক্ষুদ্র তরঙ্গ যুক্ত সৌররশ্মি পৃথিবী পৃষ্ঠে আসে এবং দীর্ঘ তরঙ্গ রূপে যখন ফিরে যাওয়ার সময় এই মেঘাচ্ছন্নতা থাকার জন্য বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় আবার পৃথিবীতে কি হয়, ফিরে আসে। ফলে পৃথিবীর তাপমাত্রা কি হয়, বৃদ্ধি পেতে থাকে বা তাপমাত্রা বাড়ে। সেই জন্য মেঘ
যুক্ত যখন আকাশ থাকে বা মেঘ যুক্ত যখন আকাশ দিনের বেলা বা রাত্রিবেলা থাকে সেখানে গুমোট অবস্থার সৃষ্টি হয়। কেন সৃষ্টি হয়? এই মেঘে বাধাপ্রাপ্ত হয়ে আবার পুনরায় তাপমাত্রা পৃথিবীর দিকে ফিরে আসে বলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়, সেখানে গুমোট অবস্থার কি সৃষ্টি হয়। 9 নম্বরে হচ্ছে মাটি। 9 নম্বর হচ্ছে মাটি। বিভিন্ন মাটির তাপমাত্রা গ্রহণ করার ক্ষমতা বিভিন্ন। একটা হচ্ছে বেলে মাটি। ধরো বেলে মাটি যেমন বালি দ্বারা গঠিত। বালির বৈশিষ্ট্য কি? খুব তাড়াতাড়ি উষ্ণ হয়, আবার খুব তাড়াতাড়ি কি হবে? উষ্ণ হচ্ছে, আবার খুব সূর্যাস্ত পরে খুব তাড়াতাড়ি শীতল হয়ে যাবে। পলি মাটি তাপমাত্রা গ্রহণ করার যে ক্ষমতা হচ্ছে মধ্যম প্রকৃতির। পলি মাটি হচ্ছে শোষণ এবং বিকিরণের যে ভারসাম্য সেটা কি প্রকৃতির? মধ্যম প্রকৃতির। এছাড়াও যে মৃত্তিকার রং, হালকা মৃত্তিকা এবং যদি কোনো হচ্ছে হালকা রঙের আর ভারী বা গাঢ় রঙের, তাহলে হালকা রঙের থেকে গাঢ় রঙের মৃত্তিকার তাপ গ্রহণ করার ক্ষমতা কি হচ্ছে? বেশি। যেমন কৃষ্ণ মৃত্তিকা হচ্ছে গাঢ় বর্ণের, সেটা তাপ মৃত্তিকা মানে গাঢ় বর্ণের হওয়ার জন্য তাপ গ্রহণ করার ক্ষমতা বেশি। আর হালকা বর্ণের পড়লে তার গ্রহণ করার ক্ষমতা কি হচ্ছে? অনেকটাই কম। সর্বশেষ 10 নম্বর হচ্ছে শিল্পায়ন ও নগরায়ন। তাহলে শিল্পায়ন এবং নগরায়ন কোথা হচ্ছে? শহর কেন্দ্রিক। মূলত শহর কেন্দ্রিক শিল্পায়ন এবং নগরায়ন হওয়ার ফলে কি অসুবিধা হচ্ছে? শিল্পায়ন এবং নগরায়নের জন্য সেই সকল অঞ্চলে ইট, কাঠ, বালি ইত্যাদি বড় বড় কি হচ্ছে? বসতি নির্মাণ হচ্ছে। সেখানে ফাঁকা স্থানের পরিমাণ কি হচ্ছে? কমে যাচ্ছে। কমে যাওয়ার জন্য এই সকল ফাঁকা স্থান, গাছপালা এবং বড় বড় ইমারত হওয়ার জন্য এই অংশের তাপমাত্রা কি হবে? স্বাভাবিকভাবে কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও শহর এলাকাগুলো থেকে যানবাহনের সংখ্যা প্রচুর হওয়ার জন্য তাদের গাড়ি থেকে নির্গত যে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং অ্যারোসোলের মাত্রাটা কি হয়? বেশি হওয়ার জন্য শহর অঞ্চলে তাপমাত্রা অটোমেটিক গ্রাম অঞ্চলগুলোর তুলনায় কি হচ্ছে? বেশি হয়। সেটা কলকাতা, হাওড়া, দুর্গাপুর, আসানসোল ইত্যাদি অংশের যে শহর অঞ্চল, সেই অঞ্চলে পার্শ্ববর্তী যে গ্রাম অঞ্চলের সাথে তুলনা করা হয়, এই সমস্ত শহর অঞ্চলেরগুলোর তাপমাত্রা কি হবে? অনেক বেশি হবে। তাহলে প্রতিটা শহর, মুম্বাই বলো, দিল্লি বলো, কলকাতা বলো, চেন্নাই, বিশ্বের যদি লন্ডন, বেজিং, মস্কো ইত্যাদি ঘুরি, এই সমস্ত শহর অঞ্চলগুলোর তাপমাত্রা কি হবে? খুব বেশি হবে। তাহলে শিল্পায়ন এবং নগরায়নের ফলে তাপমাত্রা বা বিভিন্ন একটি স্থান থেকে অন্য স্থানে পার্থক্য লক্ষ্য করা যায়।